তাদের ৫টা দফা দাবি আছে। জনাব সাবির মুস্তাফা, শেখ হাসিনার বক্তব্য কেমন লাগলো? ভালো দিকগুলো আগে বলেন। ভালো দিকের ব্যাপার হচ্ছে যে উনি যখন বললেন যে তাদের ৫টা দফা দাবি আছে, তখন আমি ভাবলাম হয়তো এক ধরনের রূপরেখা তিনি দিবেন যে আওয়ামী লীগ কিভাবে দেশে রাজনীতিতে আবার ফিরতে চায় বা নির্বাচন সম্পর্কে তার কোনো দাবি আছে কিনা সেরকম। কিন্তু আমি যেটা দেখলাম যে এটা তার বক্তৃতায় যে ধরনের অভিযোগ আছে ইউনূস সরকারের বিরুদ্ধে, আম যে আইনের ব্যবহার, তার ইউনূস সরকারের প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য আইনের অপব্যবহার, তারপরে আম সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচার, তারপরে নারী নির্যাতন ইত্যাদি। তো এই দাবিগুলোর মধ্যে এগুলো থামানোর কথাবার্তা বলা আছে। তো সেগুলো তো ধরুন সবাই, এটা তো নতুন কোনো দাবি না, এটা সবাই দাবি করে কিন্তু কেউ এটা করতে পারে না। বাংলাদেশে এটা একটা সমস্যা। কিন্তু তিনি ১ম যে মানে দাবিনামার যে ১টা সেটা হচ্ছে যে ইউনূস সরকারকে বিদায় নিতে হবে। তো উনি যখন এটা বললেন যে ইউনূস সরকারকে বিদায় নিতে হবে, তখন আমি ধরেই নিয়েছিলাম যে পরেরটা হবে যে ইউনূস সরকারের বিদায়ের পরে কি হবে? কিভাবে কোন সরকার, কি ধরনের সরকার ক্ষমতা আসবে, কি পথে আসবে, কি তাদের ম্যান্ডেট থাকবে ইত্যাদি কিছু একটা রূপরেখার মতো। কিন্তু সেদিকে তিনি যাননি। ইনফ্যাক্ট ওই ৫ দফার মধ্যে কোথাও একটা রূপরেখা নেই। তবে আপনি যেটা মেনশন করলেন যে ৫ম দাবি যেটা, যে তিনি জাতিসংঘকে ইনভাইট করছেন, আহ্বান জানাচ্ছেন যেন জাতিসংঘ এসে ঠিক তারা যেরকম ২০২৪ সালের ঘটনাবলী তদন্ত করে একটা রিপোর্ট দিয়েছিল, যেটা পুরোপুরি শেখ হাসিনার বিরুদ্ধে গেছে। এখন শেখ হাসিনা দাবি করছেন যে জাতিসংঘের উচিত বাংলাদেশে এসে গত ১ বছরের, তিনি ১ বছর বলছেন কিন্তু সময়টা ১.৫ বছর বেশি সময় পার হয়ে গেছে অলরেডি। তো যাই হোক, তিনি ১ বছর বলেছেন যে ১ বছরের ঘটনাবলী তদন্ত করে রিপোর্ট দিতে। অর্থাৎ তিনি এখন মানে টেবিলটা ঘোরানোর চেষ্টা করছেন। যে তার বিরুদ্ধে যেসব অভিযোগ, যেরকম ইউনূস সরকার তাকে ফ্যাসিস্ট বলে, তিনিও ইউনূসকে ফ্যাসিস্ট বলেছেন। ইউনূস সরকারের অনেক প্রচারক, মুখপাত্র, তারা শেখ হাসিনার নামের আগে খুনি, ম্যাস মার্ডার ইত্যাদি যোগ করে শেখ হাসিনাও ইউনূসের নামের আগে খুনি যোগ করেছেন। তো মনে হচ্ছে টেবিলটা ঘোরানো হচ্ছিল একটা প্রয়াস, যে আমাকে তোমরা যেভাবে গালি দিচ্ছ, আমি সেই গালিগুলো তোমাদেরকে ফিরিয়ে দিচ্ছি। এবং তিনি জাতিসংঘকে বলছেন যে আপনারা এইবার এসে এই সরকারের আমলটা তদন্ত করে দেখেন যে এখানে কি ধরনের আইন মানে মানবাধিকার লঙ্ঘন এবং অন্যান্য অত্যাচার হয়েছে। তো এইটা জাতিসংঘ করবে না, অবশ্যই করবে না, কারণ শেখ হাসিনার তো সেরকম কোনো স্ট্যান্ডিং নাই, সে তো কোনো সরকার প্রধান না এই মুহূর্তে। তাহলে তার কথা কেন শুনবে? আনলেস যদি অন্যান্য দেশ এই ধরনের কোনো চাপ সৃষ্টি করতে পারে জাতিসংঘের উপরে, আপনার নিরাপত্তা পরিষদের মাধ্যমে বা হিউম্যান রাইটস কাউন্সিলের মাধ্যমে অন্যান্যভাবে, এবং সেটা করতে গেলে ভারতের কূটনীতির একটা বড় ভূমিকা থাকবে। কিন্তু সেটা অদূর যাবে কিনা পরিস্থিতি আমি জানি না। কিন্তু আমার মনে হলো যে শেখ হাসিনা যে একটা অপরচুনিটি ছিল, এটা যে ভারতের ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে একটা ভাষণ, ছোট ভাষণ, কিন্তু সেই ভাষণে তিনি একটা রূপরেখা উপস্থাপন করতে পারতেন, কিন্তু সেটা তিনি করেননি। তিনি শুধু ইউনূস সরকারের বিদায়ের কথাই বলেছেন। তো সেটা আমার কাছে একটু ডিসঅ্যাপয়েন্টিং মনে হচ্ছে, কারণ বাংলাদেশে আসলে আওয়ামী লীগ থাকুক আর না থাকুক, আওয়ামী লীগ তো আর গায়েব হয়ে যাচ্ছে না। আওয়ামী লীগ তো রয়েই গেছে বাংলাদেশে, এবং আওয়ামী লীগের সমর্থন একটা গোষ্ঠী, একটা বড় কত সাইজ সেটা আমরা জানি না, কিন্তু একটা সাইজেবল গোষ্ঠী আছে আওয়ামী লীগের পক্ষে। সো তাদের একটা রাজনীতিতে একটা অবস্থান, একটা উপস্থিতি আবশ্যক। তার না হলে বাংলাদেশে দীর্ঘমেয়াদ তো পরে থাকে, স্বল্প মেয়াদেই আপনি স্থিতিশীলতা নিশ্চিত করতে পারবেন না। কাজেই ইউনূস সরকারের জন্য দরকার, বা পরবর্তী যে সরকার আসবে, যদি নির্বাচন হয় ফেব্রুয়ারি ১২ তারিখে, এই প্রসঙ্গে হয়তো আপনি আসবেন পরে। আপনার সাথে একটা বাজিও আছে আমার, যেটা আমি হাঁটতে চলেছি মনে হচ্ছে। তো যাই হোক, তো সো স্থিতিশীলতার জন্য আওয়ামী লীগের একটা মানে রাজনীতিতে আওয়ামী লীগের অবস্থান আবশ্যক। কিন্তু সেটা কিভাবে হবে, কে করবে, কে কি পদক্ষেপ নেবে, সেটা জানা জরুরি। সাবির ভাই, আপনি বলছিলেন যে একটা রূপরেখার কথা। আমার কাছেও মনে হয়েছে যে ধরেন একটা রূপরেখা অবশ্যই থাকা দরকার। তাদের সেরকম কোনো প্ল্যান আছে কিনা আমি জানি না, কিন্তু একটা রূপরেখা থাকা খুবই দরকার ছিল যে ধরেন ইউনূস সরকারকে পদত্যাগ করতে বলছে, ফাইন, তো পদত্যাগ করার পরে কি, সেই প্রক্রিয়াটা কি হবে, এটি আসাটা অত্যন্ত জরুরি, ১ নাম্বার।
কিন্তু একবারে সবকিছু প্রত্যাশা করাটা একটু বেশি হয়ে যাচ্ছে না? ধরেন এই ১ম তিনি প্রকাশ্যে সাংবাদিকদের ফেস করলেন কিংবা প্রকাশ্যে তার কর্মীদের দলীয় ফোরামের বাইরে তিনি এই ১ম একটা প্রকাশ্য আসলেন। এটা কি one step ahead নয়? বেশি কি কেন? না, আমি এটাকে প্রকাশ্যে আসা বলব না। কারণ তিনি প্রকাশ্যে ছিলেন না। তিনি একটা অডিও মেসেজ পাঠিয়েছেন এবং সেটা যে লাইভ সেটাও আমি নিশ্চিত না। কারণ তিনি আ কথাগুলো শুনেই বোঝা যাচ্ছিল যে তিনি একটা লিখিত বক্তব্য ইংরেজিতে পাঠ করছেন। তো সেটা সাধারণত লাইভ হয় না। এটা হয়তো রেকর্ডেড হয়েছিল। সো আমি বলব না যে তিনি প্রকাশ্যে এসেছেন। এখানে কোনো প্রকাশ্য কিছুই ছিল না। কিন্তু এটা ছিল যে উনি ১ম বার মানে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাইরে গিয়ে একটা দেশি ভারতীয় এবং অভারতীয় বিদেশি সাংবাদিকদের ৫৬ উদ্দেশ্যে একটা ভাষণ টি দিয়েছেন। দেশের প্রতিনিধি সেখানে উপস্থিত ছিলেন। এবং আমি যেটা ভিডিওতে দেখলাম যে রুমটা পুরোপুরি মানে ভরাই ছিল। কাজেই টার্ন আউটটা বেশ ভালোই ছিল এবং আমি সিউর যে এই সাংবাদিকরা তারা খুঁজছিল যে নিউজ পয়েন্ট কি হতে পারে? যে তারা যে রিপোর্ট করবে একটা নিউজ পয়েন্ট দরকার। তো এখানে নিউজ পয়েন্টটা আমার কাছে মনে হলো যে সেই নিউজ পয়েন্টটা তিনি দেননি। তো এই ধরনের সুযোগ তার জন্য ব্যবহার করা উচিত। নিউজ পয়েন্ট দিয়ে। না হলে তো তিনি খবরে আসবেন না। খবরে না আসলে তো মানে খবরে তো তাকে আসতেই হবে। কিন্তু সেজন্য তো এই জাতিসংঘে অনুষ্ঠান করা। হস্তক্ষেপ কামনা করেছেন ইউনূস হ্যাঁ। সরকারের ঘটনাগুলো তদন্তের জন্য। ইটস আ বিগ পয়েন্ট। আপনি বলতে পারেন যে এটা হতে পারে। কিন্তু যেটা বলছিলাম যে এইটার জন্য আম আ মানে শুধু শেখ হাসিনার কথা হবে না এটা। কারণ তার কোনো স্ট্যান্ডিং নাই এই মুহূর্তে। তিনি কোনো সরকারের কোনো কিছু না। হ্যাঁ? তিনি একজন প্রাক্তন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী। আপনি বলছেন প্রাক্তন, কিন্তু এই যে ফরেন করেসপন্ডেন্টস ক্লাব তারা তো তাকে প্রাইম মিনিস্টার বলেই সম্বোধন করেছে। তারা তো এক্স এটা প্রাইম তা মিনিস্টার। না তারা বললে হলো না তো। তারা বললেই তো আর হলো না। কে কারণ বললে এ হবে? আপনি ভারত দেখুন, ভারত তারা তো একটা ভারত ফরেন করেসপন্ডেন্টস ক্লাব। ধরেন আমাদের আমেরিকাতেও এরকম একটা আছে যে ফরেন করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন। আমি জানি হুম, আপনাদের ইংল্যান্ডেও এরকম একটা আছে। সো দে ওয়ার্ক ইন্ডিপেন্ডেন্টলি। তো তারা হ্যাঁ, যখন শেখ হাসিনাকে প্রাইম মিনিস্টার বলে সম্বোধন করে, ইট হুম। মিনস আ লট। না এটা হতে পারে যে তাদের ধারণা হচ্ছে যেরকম আমেরিকান প্রেসিডেন্ট বারাক ওবামাকে কিন্তু প্রেসিডেন্ট বারাক ওবামাই বলা হয় এখনো। বিল ক্লিনটনকেও প্রেসিডেন্ট বিল ক্লিনটনই বলা হয়। প্রাক্তন বলেই তাকে প্রাক্তন প্রেসিডেন্ট বলা হয় না। তাকে প্রেসিডেন্ট ক্লিনটন, প্রেসিডেন্ট ওবামা, প্রেসিডেন্ট প্রেসিডেন্ট আমেরিকাতে বাইডেন, ব্যবহার করি। প্রেসিডেন্ট বুশ এভাবেই বলা হয়। তো সাধারণত প্রাইম মিনিস্টারদের সংসদীয় সিস্টেমে এটা করা হয় না। তারা প্রাক্তন প্রাইম মিনিস্টার। তো এফসিসি ক্লাব কেন? এফসি ক্লাব, এফসিসি সিটাই তো ক্লাব। কেন এটা উনাকে প্রাইম মিনিস্টার বললেন সেটা আমি জানি না। মানে সাবেক প্রধানমন্ত্রী বা ফরমার প্রাইম মিনিস্টারই বলা উচিত ছিল। কারণ তিনি তো প্রধানমন্ত্রী না এই মুহূর্তে বাংলাদেশে। এখন একটা বিতর্ক তো রয়েছে এবং এই অনুষ্ঠানে আ আ মাসুম বিল্লাহ এবং আরো ২-১ জন আইনি দিকটি ব্যাখ্যা করেছেন যে, শেখ হাসিনা যেহেতু পদত্যাগ করেননি, তার পদত্যাগপত্র এখন পর্যন্ত দেখাতে পারেনি। এমনকি প্রধান বিচারপতি যেই ইসে স্বাক্ষর করেছেন বলা হচ্ছে, প্রধান বিচারপতি তখন সেনা হেফাজতে। কে স্বাক্ষরটি করল? অনেকগুলো লিগ্যাল অ্যাসপেক্ট তো হুম। রয়েছে যেটি এই সরকার ফুলফিল করেনি। ফলে হ্যাঁ, জি। এখানে বিতর্ক আছে অবশ্যই। সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এই বিতর্কগুলি তখনই কার্যকর হবে যখন এই সরকারের পতন হবে। এই সরকার যতদিন ক্ষমতায় বা নির্বাচন হয়ে যাওয়ার পর যদি নির্বাচিত সরকার ক্ষমতায় আসে, তাহলে কিন্তু আপনার এইগুলা আর মানে আলোচনাতেই আসবে না বা আলোচনা বলতে আমি আদালতেই আসবে না। যদি ক্ষমতার ভ্যাকুয়াম হয় তখন হয়তো এই বিষয়টা যে শেখ হাসিনা আদৌ পদত্যাগ করেছিলেন কিনা সে বিষয়টা একটা আলোচনা আসতে পারে। কিন্তু আমার মনে হয় যারা ক্ষমতায় থাকে তারা যেভাবেই ক্ষমতায় আসুক না, তাদের সাকিব তাদের ভাই, ক্ষমতাটাই সবাই ধরে তো নেয়। আমি আপনাকে বলি আমরা কিন্তু বিরাট আ এক ফাঁদের মধ্যে পড়ে যাচ্ছি। হ্যাঁ? সেটি হুম, হচ্ছে ধরেন এইভাবে তো সারা জীবন চলবে না। এভরিথিং হ্যাজ আ এন্ড। সো হুম, ধরেন যখন এই রেজিম শেষ হয়ে যাবে, যদি নির্বাচনের মধ্য দিয়ে নতুন কোন সরকার আসেও, সেই সরকারও লিগ্যাল চ্যালেঞ্জের মধ্যে পড়বে। কারণ এই ইউনূস সরকারের যদি আইনি বৈধতা না থাকে, তারা রেফারেন্ডাম কি দিতে পারে? পৃথিবীর কোথাও কোনো হুম, অন্তর্বর্তীকালীন সরকার গণভোট বা রেফারেন্ডাম কি দিতে পারে? পারে না। তারা সেই কাজটি করছে। শুধু তাই নয় যে যেহেতু এই সরকারেরই বৈধতা নাই, ফলে এই সরকার যে নির্বাচন দেবে সেটি যেমন অবৈধ এবং এই অবৈধ নির্বাচনে যারা বিজয়ী হয়ে সরকার গঠন করবে
সেই সরকার অবৈধ হয়ে যাবে। এই লিগ্যাল দিকটি ভেবেছে? না, এই লিগাল দিকগুলো দেখুন, একটা সরকার যখন ক্ষমতায় থাকে এবং সমাজের যেই মূল প্রতিষ্ঠানগুলো ধরুন সিভিল সার্ভিস, মিলিটারি, পুলিশ, এরা যখন ওই সরকারের কর্তৃত্ব মেনে নেয় তখন কিন্তু ওই সরকারই সরকার। তখন আপনি যান হাজারো আইন কানুন দেখালে কিন্তু ওইটা চেঞ্জ হয় না, কারণ ওই সরকার ক্ষমতায় এবং সে ক্ষমতা ব্যবহার করছে, ক্ষমতা প্রয়োগ করছে এবং সবাই সেই ক্ষমতার প্রয়োগটা মেনে নিচ্ছে। সো ওই সরকারই সরকার। যে কারণে জাতিসংঘের যখন অধিবেশন হয় তখন বাংলাদেশ থেকে কে যায়, কাকে ইনভাইট করা হয়? ডক্টর ইউনূসকে, কারণ তিনি হচ্ছেন দেশের প্রধান নির্বাহী এই মুহূর্তে। এবং পরপর ২ বছর সেটাই হচ্ছে। নির্বাচন হয়ে যাওয়ার পর যেই দল ক্ষমতায় আসবে এবং তাদের যে মনোনীত প্রধানমন্ত্রী হবেন, পরের সেপ্টেম্বর মাসে যখন জাতিসংঘে অনুষ্ঠান হবে, অধিবেশন হবে, তখন সেই প্রধানমন্ত্রী যাবেন জাতিসংঘে ভাষণ দিতে। তো সেটা আপনার এই লিগ্যাল তর্ক-বিতর্ক কিন্তু পৃথিবীতে মানে কাকে তারা সরকার মনে করে সেটা কিন্তু বদলাতে পারবে না। সেটা দেশের ভেতরে বিতর্ক হবে, সেটা দেশের বাইরে না। এবং দেশের ভেতরেও কিন্তু প্রতিষ্ঠানগুলো, বিশেষ করে এই সেনাবাহিনী, পুলিশ, সিভিল সার্ভিস, এরা কার নির্দেশ অনুযায়ী কাজ করছে, কার নির্দেশ তারা মেনে নিচ্ছে, তারাই সরকার। এবং এটা এটা হচ্ছে সহজ কথা যে যার হাতে ক্ষমতা সেই সরকার।